কাঁচা বাজার থেকে ব্যাংক সবখানে দুষ্ট চক্র বলছে অর্থনীতি সমিতি। দুর্নীতি, অর্থ পাচার বন্ধ ও কালো টাকা উদ্ধারে কমিশন গঠনের তাগিদ। সরকারের ব্যর্থতা ঢাকতে দৃশ্যপটে বেনজির আজিজ আনার 15 বছরে দেশ শেষ করে দিয়েছে আওয়ামী লীগ, অভিযোগ বিএনপির। এক রাতের বৃষ্টিতে সিলেটে পানি থই থই, ওসমানী মেডিকেলও আক্রান্ত। শিগগিরই উপকূলে রিমালের ক্ষত সারানোর সম্ভাবনা নেই। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। দেশের ব্যাংকিং খাতে দুষ্ট চক্র ঢুকে পড়েছে, এই অভিযোগ করেছেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ডক্টর কাজী খলিকুজ্জামান। তার মতে, পেঁয়াজের বাজার থেকে শুরু করে কোনো বাজারই এ চক্রের দখল থেকে মুক্ত নয়। 2024-25 অর্থ বছরে বিকল্প বাজেট প্রস্তাবনা অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তিনি। দুর্নীতি, অর্থ পাচার বন্ধ ও কালো টাকা উদ্ধারে আলাদা কমিশন গঠনের পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠার তাগিদ দেন অর্থনীতিবিদরা। মাইনুল শোভনের রিপোর্ট। আগামী 6 জুন জাতীয় সংসদে পেশ হবে 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট। এবারের বাজেটের আকার হবে 8 লাখ কোটি টাকা। তবে জাতীয় বাজেট উত্থাপনের 3 দিন আগে বিকল্প বাজেট প্রস্তাবনা দিয়েছে বাংলাদেশ অর্থনীতি সমিতি। এতে 11,95,486 কোটি টাকার ব্যয় বরাদ্দ প্রস্তাব করা হয়েছে, আর রাজস্ব আহরণ ধরা হয়েছে 10,24,767 কোটি টাকা। সমিতির আলোচকদের মতে, সুশাসন থাকলে প্রস্তাবিত এই বিকল্প বাজেট বাস্তবায়ন অসম্ভব নয়। শোভন বাংলাদেশ বিনির্মাণ ও বৈষম্য নিরসনকে মূল লক্ষ্য ধরে প্রস্তাবিত বিকল্প এ বাজেটে রাজস্ব আয়ে নতুন 27টি উৎস তৈরির প্রস্তাব করা হয়। সরকারের আয় বাড়াতে সম্পদ কর, অতিরিক্ত মুনাফার উপর কর, কালো টাকা ও পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার উপর জোর দেন বক্তারা। ক্ষোভ জানান বর্তমান কর জিডিপির হার নিয়েও। কালো টাকার পরিমাণ বছরে যেটা প্রডিউস হয় সেটা জিডিপি 33% থেকে 66% পর্যন্ত হতে পারে। কর জিডিপি অনুপাত, ট্যাক্স জিডিপি, এখানে দুটো অনুপাত আছে, কিন্তু কর জিডিপি আর রাজস্ব জিডিপি এক না। কর জিডিপি অনুপাত আমাদের প্রায় 9%, প্রায় পাকিস্তানের চাইতেও কম, স্যার বলেছেন। নেপালে 18%। দুর্নীতি, কালো টাকা, অর্থ পাচার সংশ্লিষ্ট বিষয়ে একটি স্বাধীন কমিশন, ইন্ডিপেন্ডেন্ট কমিশন অন করাপশন, ব্ল্যাক মানি অ্যান্ড মানি লন্ডারিং গঠন করা হোক। দেশের ব্যাংকিং খাতের বিদ্যমান দুরবস্থা নিয়ে ক্ষোভ জানায় অর্থনীতি সমিতি। সুশাসন প্রতিষ্ঠায় আর্থিক খাতে ডিজিটালাইজেশনের উপর জোর দেন অর্থনীতিবিদরা। ব্যাংক খাতের কথা বলেছেন, এখানে দুষ্টচক্র আছে। দুষ্টচক্র পেঁয়াজের বাজারে যেমন আছে, আলুর বাজারে আছে ডলারের বাজারে। তারা যেভাবে দখল করে নেওয়ার চেষ্টা করছে বিভিন্ন বাজারকে, আলাদা আলাদা দেখি আলুর বাজার থেকে সব জায়গায়, তাহলে আমাদের অগ্রগতি, আমরা যেটা বলছি সেটা হবে না, সরকার যেটা চাচ্ছে সেটাও হবে না, হচ্ছে না। এবং আমরা চাই যে আমরা এদেরকে দমন করে এগিয়ে যেতে। কালো টাকার কথা বলছেন, উদ্ধারের ব্যাপারে যেটা বলেছেন সেটা হলো রাজনৈতিক সদিচ্ছার দরকার। সেটা কিন্তু আপনার রাজনৈতিক সদিচ্ছার মধ্যে দিয়ে রাজনীতি, অর্থনীতি দুইটা, কিন্তু অর্থনীতিকে পরিচালনা করে রাজনীতিকরা। ডিজিটাল পেমেন্ট সিস্টেম যদি আপনি চালু করেন, তখন কিন্তু এই সমস্ত লোকে টাকা পয়সা ব্যাংক থেকে যখন উঠানোর সময় তার রেকর্ড থাকে। আবার সে যখন বিদেশে পাচার করবে, কাকে দিচ্ছে, প্রথম এটা বাংলাদেশ ব্যাংকে আপনার ক্লিয়ারিং সিস্টেম থেকে এটা ধরা যায়। অনুষ্ঠানে জানানো হয়, 1972 সাল থেকে 2023 পর্যন্ত দেশে পুঞ্জীভূত কালো টাকার আনুমানিক পরিমাণ 1,32,00,000 কোটি টাকা। আর 2024 অর্থ বছরে জমাকৃত টাকার কেবল 1% কম উদ্ধার করতে পারলেও সেটিকে বড় অর্জন হিসাবে বিবেচিত হবে বলে মত দেন বক্তারা। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা। মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠক শেষ হয়েছে। তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 10টায় বৈঠক শুরু হয়। মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এতে উপস্থিত আছেন। 6 জুন ঘোষণা হবে 2024-25 অর্থ বছরের বাজেট। বাজেট ঘোষণার আগে এটি মন্ত্রিসভার সবশেষ নিয়মিত বৈঠক। বৈঠকের পর এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানাবেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। বিএনপি নেতাদের অভিযোগ, নিজেদের ব্যর্থতা থেকে জনদৃষ্টি ভিন্ন দিকে নিতেই বেনজির আজিজ ও আনারের বিষয়টি সামনে আনা হচ্ছে। ফলাও করে প্রচার হচ্ছে সরকারের অবস্থা ভালো না, নুন আনতে পান্তা ফুরানোর দশা বলে মন্তব্য করেন তারা। বলেন, আওয়ামী লীগ গত 15 বছরে দেশকে শেষ করে দিয়েছে। রিপোর্ট করছেন সিকান্দার রেমান।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও মহানগর দক্ষিণের নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মুক্তির দাবিতে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধন করে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, নিজ দেশে পরবাসীর মতো থাকতে হচ্ছে জনগণকে। গুম, খুন, নারী নির্যাতন ও দখলবাজি চলছে সব জায়গায়। শাসক দলের হাতে দেশ জিম্মি। সরকারের অবস্থা ভালো না, পান্তা আনতে নুন আনতে পারতেছিল, ব্যাংকে টাকা নাই, সব কবলা করছে। আজিজ বেঞ্জি আর আনা তিনটি ঘটনা দিয়ে জনগণের দৃষ্টি অন্যত্র নেওয়ার চেষ্টা, তাদেরকে দুর্বলতা ঢাকার জন্য। এদিকে বিএনপির প্রতিষ্ঠাতার সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে জাতীয়তাবাদী মহিলা দল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, গত ১৫ বছরে দানবের মতো দেশ শাসন করে নির্বাচন ব্যবস্থার পাশাপাশি অর্থনীতি শেষ করে দিয়েছে ক্ষমতাসীনরা। দেশ কঠিন সময় পার করছে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, নজিরবিহীন দুর্নীতি সরকারের প্রতিটি ক্ষেত্রে। এখন সেনাবাহিনীর অবস্থা কি? একটা ইনস্টিটিউশন হিসেবে তার সম্মান ইজ্জত কোথায় থাকে যখন তার সাবেক সেনা প্রধানকে স্যাংশন দেয়? সেই পুলিশ বাহিনীর মর্যাদা কোথায় থাকে যার সাবেক প্রধানকে এবং ডিবিজিকে পালিয়ে যেতে হয় দেশ থেকে? আমরা একটা খুব কঠিন সময় পার করছি, আর এই সময়টা তৈরি করেছে এই সরকার, এই আওয়ামী লীগের সরকার, যারা গত 3 টার্ম 15 বছর ধরে সম্পূর্ণ বেআইনিভাবে জোর করে রাষ্ট্রকে ব্যবহার করে এই পুলিশ, এই বিডিআর, আপনার প্রশাসন, অন্যান্য সব রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তারা আজকে জোর করে ক্ষমতায় টিকে আছে। এখনো চূড়ান্ত বিজয় অর্জন করা সম্ভব হয়নি জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে দেশে প্রাতিষ্ঠানিক গণতন্ত্র ফিরিয়ে আনা হবে। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। এক রাতের ভারী বৃষ্টিতে তলিয়েছে সিলেট নগরের উপশহরের প্রধান সড়ক সহ প্রায় 90% এলাকা। পানি উঠেছে অনেক বাসা বাড়িতেও। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিচতলা তলিয়ে গেছে, বিপাকে রোগী ও তাদের স্বজনরা। এদিকে 7 উপজেলায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে, সংকটে দুর্গতরা। সিলেট থেকে দীপু সিদ্দিকীর পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। রবিবার মধ্যরাত থেকে সোমবার সকাল পর্যন্ত টানা বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে সিলেট নগরীর নিচু এলাকায়। জেলার প্রধান চিকিৎসা সেবা কেন্দ্র সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালেও পানি ঢুকেছে, ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা, বিপাকে রোগী ও তাদের স্বজনরা। নদ নদীর পানি কমছে ধীর গতিতে। সুরমা ও কুশিয়ারা সহ বিভিন্ন নদীর পানি 1 থেকে 2 সেন্টিমিটার কমেছে। এতে আশ্রয় কেন্দ্রে অবস্থানরতদের ফেরার প্রতীক্ষা দীর্ঘায়িত হচ্ছে। পানিবন্দী মানুষের অভিযোগ, প্রত্যন্ত এলাকায় যাচ্ছে না ত্রাণ সহায়তা। পানির অবস্থা তো গরু খাঁদা তাই পানি তো আমরা ওলা বই রয়েছি, আল্লাহ আল্লাহ হরিয়ার এখন বর্তমানে কিছু একটা রোদ উঠছে, জানে একটা শান্তি আইছে। আমার অনেক বাড়িঘর বুড়াই গেছে, প্রচুর বাড়িঘর বুড়াই গেছে। আপনার ঘূর্ণিঝড়, হালকা ঘূর্ণিঝড় আসিল, অনেক ক্ষতি হয়ে গেছে। ওখানে কোনো নেতা কর্মী এই গ্রামও আসেও নাই, দেখেও নাই। পানি এখন বর্তমানে স্থিতিশীল আছে, কোনো বাড়েও নাই, কমে নাই। বর্ষারও বন্যা আসে, তো এটা ফটফরিও আইছে এই বন্যাটা, এক রাইতে মারছে বন্যাটা। যারা কিছু উপরে দিয়ে আছে এরা বাউরা আছে, আমার দিকে যারা আছে এরা তো ডুবিয়া গেছে। পানি উঠে আর খিলা চলি আর তো আল্লাহ আল্লাহ ভরসা। বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করছে উপজেলা প্রশাসন, যদিও প্রয়োজনের তুলনায় তা অনেক কম। শুকনো খাবার দেওয়া হয়েছে অনেক জায়গায়, আর ত্রাণ হিসেবে আপনার চাল দেওয়া হচ্ছে। আমাদের কাছে যথেষ্ট খাদ্য মজুদ আছে। একটু কালকে খারাপ ছিল, কালকের চেয়ে আজকে একটু ভালো আছে, পানি কমছে। উজানে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে 29 মে থেকে সিলেটের গোয়াইনঘাট, কানাইঘাট, জৈন্তাপুর, কোম্পানিগঞ্জ, জকিগঞ্জ ছাড়াও বিয়ানীবাজার, গোলাপগঞ্জ ও সিলেট সদর উপজেলার লাখ লাখ মানুষ বন্যা কবলিত। দুর্গত এলাকাগুলোতে খোলা হয়েছে 547টি আশ্রয় কেন্দ্র। বাংলা ভিশন নিউজ। প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় রিমালের ক্ষত সারতে বেশ সময় লাগবে।
এদিকে পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী সাবির হোসেন চৌধুরী জানিয়েছেন, সংরক্ষিত বনাঞ্চল বাঁচাতে না পারলে প্রাকৃতিক দুর্যোগে কেবল জীববৈচিত্র্য ধ্বংস হবে না, চরম ক্ষতিগ্রস্ত হবে মানুষ সহ প্রাণীকুলও। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত, ক্যামেরায় রাজীব দাস। ঘূর্ণিঝড় প্রবণ বাংলাদেশের আশীর্বাদ উপকূলের সংরক্ষিত বনাঞ্চল। প্রতিবার ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসে বুক চিতিয়ে এই দেশকে রক্ষা করে উপকূলীয় এসব বন। সমুদ্র সৈকত কুয়াকাটার 0 পয়েন্ট থেকে মাত্র 2 কিলোমিটার দূরে কুয়াকাটা জাতীয় উদ্যান। 15 বছর আগেও এখানে বনাঞ্চলের পরিমাণ ছিল 20,000 একরের বেশি জায়গা জুড়ে। প্রতি বছর ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসে ধ্বংস হতে হতে যার আয়তন ঠেকেছে 1,500 একরে। এবারে রিমালের তাণ্ডবে বুক চিতিয়ে কুয়াকাটার উপকূলের জনপদ রক্ষা করেছে এই সংরক্ষিত বন। যে গাছের ছায়ায় শীতল হতেন পর্যটকরা, উপভোগ করতেন সমুদ্রের নির্মল বাতাস, সেই গাছ পড়ে আছে এবড়ো থেবড়ো হয়ে। বন তো এখন বিলুপ্তর পথে, আর যদি সামনে থেকে বন করা যায় তাহলে আমাদের বেশি ভালো হয়। এই বনগুলো দেখেন আমাদেরকে মায়ের মতো আগলিয়ে ধরে। এই ঝড় আসুক, বৃষ্টি আসুক, আয়লা আসুক, চিডার আসুক, এই যে কিছুদিন আগে গেল ঘূর্ণিঝড় রেমাল, প্রতিটা ঝড়েই কিন্তু আমাদেরকে এই গাছগুলো সে আগলিয়ে ধরে, মায়ের মতো বুক পাতিয়ে পেতে দেয়। আমরা এই বনটা দেখছি অনেক, প্রায় 1-2 কিলোমিটার বাইরে ছোটবেলা থেকে ভাঙতে ভাঙতে আমার প্রতিটি ঝড়ে এই পর্যন্ত আসছে। জাতীয় উদ্যান থেকে গঙ্গামতি পর্যন্ত পড়ে থাকা সারি সারি গাছ দেখলে যে কারো বুক কেঁপে উঠবে। এই বছর ঘূর্ণিঝড় রিমালের আঘাতে প্রায় 150 একর বনভূমি উজাড় হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে কুয়াকাটা বিটের। পদক্ষেপ নিতে হবে, এটা জানি ব্লক ফেলে জানি সাগর গর্ভে বিলীন না হতে পারে, আর জানি জলোচ্ছ্বাসে ভেঙে না যেতে পারে, সেই ব্যবস্থা নিতে হবে। পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী সাবির হোসেন চৌধুরী জানিয়েছেন, এইসব বন রক্ষায় তার মন্ত্রণালয়ের নানা উদ্যোগের কথা। প্রতিটা প্রাকৃতিক দুর্যোগে আমরা দেখি যে এই যে আমাদের বনাঞ্চল উপকূল এলাকায়, এটা একটা ঢাল হিসাবে কাজ করে। আমাদের উপকূলীয় এলাকায় যে মানুষ আছে, জীবন জীবিকা সবকিছুই তারা প্রোটেক্ট করে। আমরা একটা ডিজিটাল ম্যাপিং করছি যে আমাদের কোন জায়গায় বন আছে, কোন জায়গায় গাছ আছে, কোন জায়গায় পাহাড় আছে, কোন জায়গায় জলাভূমি আছে। কারণ এগুলো যদি আমরা সুরক্ষা করতে চাই, তাহলে যেটা হারিয়েছি সেটা তো দুঃখজনক হলেও সত্য, সেটা হয়তো আমরা ওইভাবে পুনরুদ্ধার করতে পারবো না। কারণ একটা পাহাড় যদি কাটা হয়, আমি তো একটা পাহাড় তৈরি করতে পারবো না, বা আমি যে জীববৈচিত্র্যটা হারিয়ে ফেলি সেটা আরেক জায়গায় গাছ লাগিয়ে সেটাকে আমি সাথে সাথে নিয়ে আসতে পারবো না। তবে যেটা আছে সেটাকে আমরা কিভাবে ধরে রাখতে পারি, এটা হচ্ছে এখন আমাদের মূল ফোকাস। সংরক্ষিত বন দখলদারদের হাত থেকে উদ্ধারে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী। প্রচন্ড বিপদে মা যেমন তার সন্তানকে নিজের জীবনকে তুচ্ছ করে বুকে আগলে রাখে, ঠিক সেভাবেই ঘূর্ণিঝড় কিংবা জলোচ্ছ্বাসে নিজের বুক চিতিয়ে দিয়ে উপকূলবাসীকে রক্ষা করে এই বনাঞ্চল। এবারের ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে এরকম শত শত গাছ নিজের জীবন উজাড় করে রক্ষা করেছে উপকূলবাসীকে। একটি নিরাপদ এবং আধুনিক পৃথিবী গড়তে তাই বনাঞ্চল রক্ষার পাশাপাশি জলবায়ুর প্রভাব মোকাবেলায় গাছের প্রতি যত্নবান হওয়া এখন সময়ের দাবি। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, কুয়াকাটা, পটুয়াখালী। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।